আসসালামু আলাইকুম। বাংলাদেশের ম্যাচ তো চলে আসলো। বিশ্বকাপের এত সব কন্টেস্টফুল ম্যাচ হচ্ছে, এত উত্তেজনা। বাংলাদেশের খেলার অপেক্ষায় নিশ্চয় সবাই। সেই ম্যাচ আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ দল খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে এবং এই ম্যাচটা এতটাই গুরুত্বপূর্ণ, বাংলাদেশকে যদি পরের রাউন্ডে যেতে হয়, সুপার 8-এ যেতে হয়, তাহলে এই ম্যাচে জয় ছাড়া আসলে খুব একটা রাস্তা খোলা নেই বাংলাদেশ দলের জন্য। বাংলাদেশ দল যদি এই ম্যাচটা জিতে যেতে পারে তাহলে আলটিমেটলি কিন্তু সুপার 8-এ যাওয়ার রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে। সো এই ম্যাচ নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা রয়েছে, অনেক ইকুয়েশনস রয়েছে। সেই সমীকরণে বাংলাদেশ দলের একাদশ ঠিক কেমন হবে সেটা নিয়েই মূলত আজকের এই আলোচনা। দেখুন, আমি যদি ওপেনিং থেকে স্টার্ট করি, বাংলাদেশ দলের ওপেনার কারা, এই প্রশ্নের উত্তরে হয়তোবা আগে খুব সহজেই লিটন দাস এবং সৌম্য সরকারের নামটাই চলে আসতো এই স্কোয়াডের ভিত্তিতে, কিন্তু বর্তমানে তানজিদ হাসান তামিম তিনি ঠিক যেভাবে ফর্মে রয়েছেন তাতে করে আসলে তামিমই এখন বাংলাদেশ দলের নাম্বার ওয়ান ওপেনার বলা যেতে পারে। সো আলটিমেটলি তামিমকে তো ওপেনিং আমরা দেখছি, এটা মোটামুটি নিশ্চিত। এবং তার সঙ্গে ওপেনিং পার্টনার হিসাবে আমার কাছে যেটা মনে হয় যে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে। আমরা জানি যে দুইজনই যদি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকে সেক্ষেত্রে শ্রীলঙ্কা যেটা করতে পারে যে থিকসানা এবং ধনঞ্জয় দা সিলভা এই জাতীয় অফ স্পিনারদের দিয়ে স্টার্ট করাতে পারে। যদি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুই দিকই থাকে তাহলেও নিশ্চিত করে তারা একজন অফ স্পিনারকে দিয়ে প্রথম ওভারের অথবা দ্বিতীয় ওভারেই তাদের টানার একটা সম্ভাবনা রয়েছে। বাট আলটিমেটলি যখন একজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকবে তখন আপনার কিন্তু সেই অ্যাটাক করার অ্যাবিলিটিটা থাকবে, সেই অপশনসটা তৈরি হবে। সো আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ দল অবশ্যই সেক্ষেত্রে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে লিটন দাসকেই সেখানে প্রমোট করবে। এবং আলটিমেটলি আমরা আগের ইউএসের সঙ্গে লাস্ট ম্যাচে দেখেছিলাম যে লিটন দাসকে বাংলাদেশ দল কিন্তু পরের দিকে নামানোর চিন্তা করেছিল। অনেকে সেজন্য মনে করছেন যে লিটন দাস এক্ষেত্রে কি আসলে পরের দিকে ব্যাটিং করবেন কিনা, বাট আমার কাছে যেটা মনে হয় যে তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস এই দুইজনই বাংলাদেশের হয়ে ওপেনিং করতে যাবেন। তাহলে 3 নম্বরে কি আসলে সৌম্য সরকার ব্যাটিং করবেন সেই সম্ভাবনাও যেমন রয়েছে, তবে আমার কাছে মনে হয়েছে 3 নম্বর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি আসলে আসবেন 3 নম্বরে। নাম্বার 3, নাম্বার 4-এ আসার কথা আমার কাছে যতটুকু মনে হচ্ছে তৌহিদ হৃদয়, এরপরে শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, এই রকম সিকোয়েন্সেই বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার ঠিক হওয়ার কথা রয়েছে। সবথেকে বড় ব্যাপার তার পরের পজিশনটা কে আসতে চলেছে, অর্থাৎ আমরা প্রথম 2জন ওপেনার দেখেছি, 3 নম্বরে শান্তকে দেখেছি, 4 নম্বর তৌহিদ হৃদয়, 5-এ সাকিব, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ। সো 7 নম্বর পজিশনটা নিয়ে খুব বড় একটা গেম প্লে রয়েছে। দেখুন, এই 7 নম্বরে বাংলাদেশ কাকে সিলেক্ট করবে? জাকির আলী অনিককে সিলেক্ট করবে। যদি জাকির আলী অনিককে খেলাতে হয় তাহলে এই ম্যাচে সৌম্য সরকারকে ড্রপ করতে হবে। আর যদি বাংলাদেশ দল ওই অপশনাল পেসার রাখতে চায়, জাকির আলী অনিককে না রাখতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো বা সৌম্য সরকারকে খেলাতে পারে। এর পরবর্তীতে আমি কিন্তু একটা আনসার্টেন অবস্থা সৌম্য সরকারের মনে করছি, মানে আই এম নট শিওর যে সৌম্য সরকার কালকের ম্যাচে খেলবেই, এই ব্যাপারটা আমার কাছে কিন্তু শিওর মনে হচ্ছে না। তবে আমি ধরেই নিচ্ছি এই জায়গাটাতে সৌম্য সরকারই খেলবেন। তবে যদি টিম ম্যানেজমেন্ট আবার ওই লোয়ার অর্ডারে স্পেশালাইজড ব্যাটসম্যানের কথা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আসলে সৌম্যর জায়গাটা থাকছে না। আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে জাকির আলী সৌম্য সরকার থেকে এগিয়ে থাকবেন। এরপরে 8 নম্বর পজিশন, 8, 9, 10, 11 এই 4টা স্পেস আছে। এই 4টে স্পেসের মধ্যে আপনাকে নিশ্চিত করে একজন স্পিনার নিতে হবে এবং সেই স্পিনারটা নিশ্চিত করেই লেগ স্পিনার রিশাদ হোসেন থাকছেন তিনি দলে। সো আর বাকি থাকে 3টা পজিশন। এখন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এই 2জন পেসার যদি খেলেন এটা মোটামুটি নিশ্চিত। তাসকিন আহমেদের ব্যাপারে যতটুকু আমরা জানতে পেরেছি আপডেট, তিনি এখন মোটামুটি বেশ সুস্থ আছেন, গতকালকেও ফুল রিদমে বোলিং করেছেন। সো আলটিমেটলি ওই জায়গা থেকে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান, যেহেতু শরীফুল নেই, সো পেইসের জায়গা থেকে তাসকিনকে না রাখার কোনো সুযোগ নেই। সো তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান এই 2জন মূলত বাংলাদেশ দলের একাদশে পেসার হিসেবে থাকবেন। বাট আমার কাছে দালাসের গতকালকের উইকেটে যেটা দেখে মনে হয়েছে যে একটা সাইড উইকেটের একটা পাশ কিন্তু অনেক বড় থাকছে, অর্থাৎ উইকেটটা একেবারে মাঠের মাঝখানে না যে আমার বোথ সাইডে 65 মিটার বা 70 মিটার করে বাউন্ডারি, ব্যাপারটা এমন না, বরং
একটা সাইডে আমরা দেখছিলাম যে বাউন্ডারি অনেক বড়, এবং এই ট্যাকটিক্সটা কিন্তু যুক্তরাষ্ট্র কালকে কাজে লাগিয়েছে, গেম প্ল্যানটা যুক্তরাষ্ট্র কাজে লাগিয়েছে। ওই জায়গাটা বাংলাদেশ দল যদি দেখতে পারে বা বাংলাদেশ দলের মাথায় যদি ওই গেম প্ল্যানটা থাকে, নিশ্চিত করে থাকবে, তারা অনেক কিছু নিয়ে তারা চিন্তা করে, অ্যানালাইসিস করে, আলটিমেটলি তারা এই ব্যাপারটা নিশ্চিত করে দেখবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ তৃতীয় পেসার তানজিম সাকিবকে সেক্ষেত্রে নাও খেলাতে পারে। আমরা কালকে দেখেছি যে পাকিস্তানের যে 4 জন পেসার তারা কিন্তু আসলে ওয়ার্ল্ড ফেমাস পেসার, সো তাদেরকে যখন আসলে তারা ডিফেন্ড করতে পারেনি 159 রানস, তখন আলটিমেটলি এই জায়গাটাতে পেসার নিলেই যে আপনি ভালো করতে পারবেন সেই সুযোগ কম, বড় ওই বাউন্ডারি লাইনের জায়গাগুলোকে কাজে লাগিয়ে আমার কাছে মনে হয় শেখ মাহিদি ইজ এ ভেরি গুড চয়েস। আমরা ভারতের বিপক্ষে দেখেছিলাম যে শেখ মাহিদি কিন্তু ভালো বোলিং করেছিলেন, যেহেতু তিনি জোরের উপর বল করেন, স্পিন বলটা জোরের উপর করেন, একটু ফ্লাইট দিতে ভালো পারেন, সো আলটিমেটলি ওই জায়গাটাতে শেখ মেহেদির জায়গাটা হওয়ার সম্ভাবনা বেশি। সো আলটিমেটলি আমি যেটা মনে হচ্ছে যে 2 জন পেসার খেলার সম্ভাবনাই বাংলাদেশ দলের সব থেকে বেশি। সো আমি আমার একাদশটা ঠিক আরও একবার একটু বলতে চাই। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম, এবং তার সঙ্গে খেলতে নামবেন লিটন কুমার দাস, 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে তৌহিদ হৃদয়, 5-এ সাকিব আল হাসান, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। 7 নম্বর জায়গাটা নিয়ে আমি বলেছি এই জায়গাটাতে একটা চেঞ্জ হলেও হতে পারে, সৌম্য সরকারও খেলতে পারেন, জাকির আলী অনিকেও খেলতে পারেন। 8 এবং 9-এ রিশাদ হোসেন এবং শেখ মেহেদি, এবং 10 এবং 11 নম্বরে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। আমার একাদশের সঙ্গে আপনার একাদশের মিল আছে তো? আপনার একাদশটাও প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন, দেখি আপনারটা কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।